প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি বড় চ্যালেঞ্জ বললেন মির্জা ফখরুল। বিএনপি ৪৩ বছরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু আজকে এই ৪৩ বছর পার করে ৪৪ বছরে পড়েছে। ভোটারবিহীন নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি রশিদ হুদাকে এমপি বানিয়েছিলেন খালেদা জিয়া, সংসদে বললেন প্রধানমন্ত্রী। মেজর হুদাকে চুয়াডাঙ্গা থেকে আর চান্দিনা থেকে কলের রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে খালেদা জিয়া বসিয়েছিল। অবশেষে কারাগার থেকে ছাড়া পেলেন নায়িকা পরিমণি। ভক্তদের ভিড় এক নজর দেখতে প্রয়োজন ছিল না তৃতীয় দফা রিমান্ড, মন্তব্য হাইকোর্টের। আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। এটার দুই তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। যে খুশি আসুক, যাকে মানুষ পছন্দ করে সেই আসুক, নতুন আইডিয়াস এনকারেজ করুক, আমি মনে করি আসা উচিত। টি-20 বিশ্বকাপে থাকছেন না তামিম, বিসিবি সভাপতির পদ ছাড়ার কথা বললেন পাপন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 1 পেশে জয়। স্কুল খোলার আগে শিক্ষার্থীদের করোনা টিকা ইস্যুতে বৈঠক কাল। 1 মাসে 12% কমেছে সংক্রমণের হার। জেলা প্রশাসককে দৈনিক মামলা ও জিডির তথ্য দিতে হবে এসপিকে, মন্তব্য করে বিভ্রান্ত তৈরি করতে চান না বললেন আইজিপি। ভেঙে দেয়া হলো ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। বালু ফেলা নামে শত কোটি টাকা আত্মসাতের প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। নানা কর্মসূচিতে দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল বিএনপি। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সীমিত পরিসরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলটি। সেখানে মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। অভিযোগ করেন, বিএনপির আজকের কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আগের মতো উৎসাহ উদ্দীপনা নেই। পুলিশি নিষেধাজ্ঞায় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল না খুব একটা। সকালে ফুল নিয়ে চন্দ্রিমা উদ্যানের দিকে আসেন বিএনপি অফিসের 2 কর্মী। 10:30টার দিকে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য কয়েকজন নেতা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি আসেন যুবদলের আরও কয়েকজন। সব মিলিয়ে গোটা 50 নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মহাসচিব। বিএনপি ৪৩ বছরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু আজকে এই ৪৩ বছর পার করে ৪৪ বছরে পড়েছে। আমাদেরকে তো আসতে দেওয়া হয়নি, সরকার তো বাধা নিষেধ করেছে। তবে পুলিশ বলছে, বিএনপির যারা এসেছে সবাইকে উদ্যানে প্রবেশের সুযোগ দিয়েছেন তারা। এখানে আসলে বাধা দেওয়ার কোনো বিষয় ছিল না। আপনারা দেখেছেন বিএনপি বা যারা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে, তারা কিন্তু বাধাহীনভাবে এখানে প্রবেশ করেছেন। তারা তাদের কর্মসূচি যথাযথভাবে সম্পূর্ণ করে তারা চলে গেছেন। কয়েকদিন আগে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ আর সংসদ অধিবেশনের নিরাপত্তা সহ নানা কারণেই আজকের এই কর্মসূচি ঘিরে অনেকটা উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন বিএনপি নেতাকর্মীরা। শেষ পর্যন্ত অনেকটা পুলিশের সহায়তায় কিংবা মধ্যস্থতায় সীমিত পরিসরে হলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এই কর্মসূচি। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, দেশি বিদেশি চক্রান্তের কারণে একদলীয় সরকার ক্ষমতায় আছে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির নেতৃত্বে শিগগিরই দেশের পরিস্থিতি বদলাবে, আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, প্রতিষ্ঠার পর এখন সবচেয়ে বৈরী সময় পার করছে তার দল। বিএনপির 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। মির্জা ফখরুল বলেন, কারো কথায় দেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম চলে যাবে না। কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। 43 পেরিয়ে 44 বছরে বিএনপি। কয়েক দফা রাষ্ট্র পরিচালনার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা আছে সংসদের বাইরে থাকারও। 4.5 দশকে এসে বহুমুখী চাপে বিধ্বস্ত বিপর্যস্ত বিএনপি। আমরা স্লোগানের রাজনীতি চাই না, আমরা কথার রাজনীতি চাই না।
মহাসচিব বলছেন, এত বৈরী পরিস্থিতি আগে কখনোই মোকাবেলা করেনি তার দল। প্রায় লক্ষাধিক মামলা, আমাদের 500-এর উপরে নেতাকর্মী গুম হয়ে গেছে, প্রায় সহস্রাধিক নেতাকর্মী খুন হয়েছে। এর চেয়ে বড় সংকটময় সময় তো আর কখনো বিএনপি পার করেনি। এর আগেও বিএনপির অনেকগুলো বিপর্যয় এসছে, দল থেকে অনেকে বেরিয়ে চলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো নিহত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, তখন একটা বড় ক্রাইসিস এসছে। এর পরবর্তীকালে আবার 1/11 একটা বিশাল ক্রাইসিস এসছে বিএনপির সামনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে গেছেন, আমাদের সব শীর্ষ নেতারা কারাগারে গেছেন, তখনও ক্রাইসিস। কিন্তু তার চেয়েও বড় ক্রাইসিস চলছে এখন। আইনি বাধা আর অসুস্থতায় সরাসরি রাজনীতিতে নেই চেয়ারপারসন খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এসব সংকটের মাঝে সম্প্রতি প্রশ্ন তোলা হচ্ছে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে। জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেটা শুনেছে। তারপরে তিনি যখন দায়িত্বে এসেছেন, সেই দায়িত্বের সময় তিনি তার দায়িত্ব পালন করেছেন। 3.5 বছর 4 বছরের মধ্যে তিনি বাংলাদেশকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন। দিস আর ফ্যাক্টস। আওয়ামী লীগের বেসিক্যালি এখন কোনো রাজনীতি নেই, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এই কারণে মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। এমনকি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকা না থাকা নিয়েও বিতর্ক উঠেছে। মির্জা ফখরুল বলছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাসই ধারণ করবে। শুধু জানাতে না, তার বডি যখন নিয়ে আসে, আপনার ওই জায়গাটা আমরাও ছিলাম, ওই কুর্মিটোলা এয়ারপোর্টে লক্ষ লক্ষ মানুষ তো দেখেছে, লক্ষ লক্ষ মানুষ এভাবে ঘুরে 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 ওই বডি দেখেছে। তার পরের দিন না আপনার জানাজা হলো, আপনার সে লক্ষ লক্ষ মানুষ, এটা আনবিলিভেবল। এটা আমরা চিন্তাও করতে পারি না যে এটা অবিশ্বাস্য রকমের মানুষের আপনার আহাজারি ছিল সেদিন। বিএনপি মহাসচিবের আশা, গণ আন্দোলনে বদলে যাবে পরিস্থিতি, আর সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন চেয়ারপারসন খালেদা জিয়া। তারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। ওয়ার ইজ গণতন্ত্র, ডেমোক্রেসি কোথায় এখানে? এর পরিবর্তন অবশ্যই হবে, এবং এই বাংলাদেশের জনগণের দ্বারাই হবে, এবং সেই বিএনপির নেতৃত্বেই হবে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। 15 ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে সংসদে বসিয়েছিলেন খালেদা জিয়া। একই সংসদের বিরোধী দলের চেয়ারে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর আরেক খুনি মেজর বজলুল হুদাকে। জাতীয় সংসদে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে চতুর্দশ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ সহ প্রয়াত সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও পেশাজীবীদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। সংসদ সদস্যরা বলেন, অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সংসদ সদস্যকে হারিয়েছে। কুমিল্লার চান্দিনার প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের উপর আলোচনার কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চান্দিনা থেকে বঙ্গবন্ধুর এক খুনিকে সংসদ সদস্য বানিয়েছিলেন খালেদা জিয়া। 15ই আগস্টের খুনিদেরকে যেমন জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল, বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, এবং খালেদা জিয়া বোধহয় তার থেকে আরও এক ধাপ উপরে যে জনগণের পার্লামেন্ট, সেইখানে দুইজন, একজন হচ্ছে মেজর হুদাকে চুয়াডাঙ্গা থেকে, আর চান্দিনা থেকে কর্নেল রশিদকে। মুক্ত জীবনে ফিরে এলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। 26 দিন কারাগারে থেকে জামিনে মুক্তি পেয়ে বনানীর বাসায় পৌঁছেছেন তিনি। কোনো প্রতিক্রিয়া না জানালেও সকালে কারাফটকে হাস্যোজ্জ্বল পরী হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন ভক্তদের সঙ্গে। তার আইনজীবী জানিয়েছেন, আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। সেই প্রাণোচ্ছল পরী, এই পরীকে দেখে বোঝার উপায় নেই গেল 26 দিন ছিলেন কারাগারে। জামিনে মুক্তি পেয়ে আবারও মুক্ত আকাশে ডানা মেললেন ঢাকাই চলচ্চিত্রের। বোঝার উপায় নেই গেল 26 দিন ছিলেন কারাগারে। জামিনে মুক্তি পেয়ে আবারও মুক্ত আকাশে ডানা মেললেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা। সাদা গাড়ি, সাদা টি শার্ট, মাথায় সাদা পাগড়িতে শুভ্র আবহ, আর হাতে আঁকা বিশেষ বার্তা, সবকিছু জানান দেয় বন্দিত্বের জীবন থামিয়ে দেয়নি পরীমণিকে। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এই নায়িকাকে হস্তান্তর করা হয় তার আইনজীবীর কাছে। প্রস্তুতি শেষে 9:37 কারা ফটক অতিক্রম করে মুক্ত জীবনে প্রবেশ করেন তিনি। ফটকের বাইরে ছিল ভক্তদের ভিড়। প্রিয় নায়িকার মুক্তিতে উচ্ছ্বসিত তারা। এর ছবি ভালো লাগে, এর নৃত্য ভালো লাগে, এর জন্যই ভালো লাগে। পরী তো পরীর মতনই দেখা যায়, আর আমি তার মতন হওয়ার অনেক শখ। আমি একটা নায়িকা হতে অনেক শখ। আমরা তার ভালো জানি, তার জন্য আমরা আইছি মাদার বর্তনে। সে আসলে খুব হাস্যোজ্জ্বল দেখা গেল, পর্দায় যেন তাকে দেখতে পাই।
কারাগার থেকে মুক্তির প্রায় 4 ঘন্টা পর বনানীর বাসায় পৌঁছায় পরিমনির গাড়ি। গাড়ি থেকে নেমেই উপরে উঠে যান তিনি। বিকেল পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি পরি, তবে কথা বলেছেন আইনজীবী। উনি ইসে যাবেন, শুটিংয়ে যেতে পারবেন। মিডিয়ার সাথে কথা বলতে কোনো বাধ্যবাধকতা নাই। সে এতদিন জেল হাজতে থাকায় তার একটু শারীরিক মানসিক অসুবিধা আছে, যার কারণে মিডিয়ার সামনে কথা বলে নাই। তবে মিডিয়ার সামনে অবশ্যই কথা বলবে, পরে বলবে। গত 4 আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার করা হয় পরিমনিকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। মিরপুরের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করলো টাইগাররা। স্বাগতিকদের বোলিং তবে মাত্র 60 রানে স্বাগতিকরা গুটিয়ে যায়। সফরকারীরা গুটিয়ে যায়। জবাবে 5 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তাসমান সাগরের দুই প্রতিবেশীকে ঢাকার বুড়িগঙ্গায় ডুবতে হলো লজ্জার সাগরে। অস্ট্রেলিয়া 62 রানে আর তাদের প্রতিবেশী নিউজিল্যান্ড ডুবল 2 কম 60 রানের লজ্জায়। টি-20তে যা কিনা তাদের সর্বনিম্ন স্কোর। ব্যাটসম্যানদের বধ্যভূমি মিরপুরে দিনের শুরু থেকে দাপট ছিল টাইগার স্পিনারদের। মন্থর আর আনইভেন্স বাউন্সে বুদ্ধিদীপ্ত বোলিং, তাতেই দিশেহারা কেউই তারুণ্য। লাথাম আর হেনরির অভিজ্ঞতায় ওঠা 18 রানও মান বাঁচাতে পারেনি। নাসুম, সাকিব, সাইফুদ্দিনের ভাগাভাগি 2টি করে উইকেট। ফিজের কাটারে 3 কুই কাটা পড়লে স্কোর বোর্ডে জমা বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। 61 রানের লক্ষ্যে শুরুতেই শেষ নাই। ছুটি থেকে ফিরে আরও একবার প্যাভিলিয়নে লিটন দাস। এরপর লো স্কোরিং ম্যাচে উকি দেওয়া রোমাঞ্চ অবশ্য সরিয়ে দেন মুশফিক সাকিব জুটি। যদিও থিতু হয়ে সাকিব ফেরেন 25-এ। নাগালে চলে আসা জয়টা আসে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলা মুশির ব্যাটে 4 হাঁকিয়ে। 30 বল আর 7 উইকেট হাতে রেখে ঐতিহাসিক জয় বাংলাদেশের। টি-20তে বাংলাদেশের বৃহস্পতি যেন তুঙ্গে। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া, আর এবার 10 ম্যাচেও যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচও জেতে নেই বাংলাদেশ, সেই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই জয়। ঘরের মাঠ হলেও এই সব কিছুই দিন বদলের ইঙ্গিত দিচ্ছে টাইগারদের। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। বিশ্বকাপের আগে টাইগারদের এরকম নিয়মিত জয় সেই আসরে অবদান রাখবে বলে মনে করেন সাকিব আল হাসান। আর নিউজিল্যান্ডকে হারানোর পেছনে বোলারদের দাপটকে বাহবা দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ম্যাচ জিতছি, এটা আমাদের জন্য খুবই ভালো লিডিং আপ টু দ্য ওয়ার্ল্ড কাপ। আমার মনে আছে আমরা 2007-এর ওয়ার্ল্ড কাপে যখন ভালো করেছি, তার আগে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছিলাম টানা ওডিআইতে। তো ওটা আমাদেরকে হেল্প করেছিল 2007-এর ওয়ার্ল্ড কাপে ভালো করতে। তো আমার মনে হয় যে এই উইনগুলো আমাদের টিমের ওই কনফিডেন্সটা ভালো অবস্থাতে নিয়ে যাবে, যেখানে আমরা ওয়ার্ল্ড কাপে যে ভালো করতে পারি। The main key was that the bowlers have been very hungry and they are very disciplined with their skills, not trying too much when they are bowling, putting their best effort and their skills according to the conditions that it's needed. That's what was important, and their consistency has been brilliant. এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। টি-20 বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দিয়েছেন। মূলত খেলার মধ্যে না থাকার কারণেই টি-20 বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আর আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সাথে আমি ওনাদেরকে ফোন করেছিলাম। ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি, যেটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে। যেটা হলো, আমি ওনাদেরকে বলেছি যে আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। এটার 2-3টি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি ইনজুরি, বাট ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। বিশ্বকাপের আগে অক্টোবরে বিসিবির নির্বাচন, যেখানে সভাপতি নয়
থাকতে চান পরিচালক হিসেবে, এমন ইচ্ছের কথা জানিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন তার জায়গায় নতুন কেউ আসুক। অবশ্য বিকল্প আরেকটি প্রস্তাবও তিনি দিয়েছেন। বলছেন থাকতেই যদি হয় তবে সভাপতির ক্ষমতা বিলি বন্টন করে দেবেন অন্য পরিচালকদের কাছে। নির্বাহী কমিটির শেষ সভা করে বললেন মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট থেকে অবসর নিয়ে কোনো সিদ্ধান্ত তারা নেননি, তবে তামিমের টি-20 বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে তিনি ব্যক্তিগতভাবে সম্মান জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে থাকা নির্বাহী কমিটির দ্বিতীয় মেয়াদের শেষ বোর্ড সভা। সভা শেষে বোর্ড সভাপতি জানালেন টি-20 বিশ্বকাপের আগেই নাকি হবে নির্বাচন, বোর্ডে আসবেন নতুন কমিটি। নির্বাচন কমিশনটা গঠন করে দিয়েছি, ওয়ার্ল্ড কাপ আছে সামনে, তার আগেই ইলেকশন কমপ্লিট করে দিয়ে নতুন বোর্ডের কাছে হস্তান্তরের চিন্তা ভাবনা করছি। আমাদের গতানুগতিকভাবে যেভাবে হয়ে আসছে ইলেকশনগুলা, সেটার থেকে বেরোয়ার একটা চিন্তা ভাবনা আমি করছি। সেই নির্বাচনে হচ্ছেটা কি এ নিয়ে কিছুটা ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন বিসিবি বস। 2 মেয়াদে বেশ কিছু অর্জনের সাথে ছিল নানা সমালোচনাও। শরীরের কন্ডিশনের সাথে বইতে পারছেন না সভাপতির কাজের চাপ, তাই বিসিবিতে তার ভবিষ্যৎ কি হতে পারে সভায় নাকি অল্প বিস্তর আলোচনাও হয়েছে, তা জানালেন নিজেই। নতুন কেউ যদি আসে তাহলে ভালো হবে। ডাইরেক্টর ইলেকশন করতে পারি, কিন্তু প্রেসিডেন্ট নাও হতে পারি। চিন্তা ভাবনা করছি যে এটা বোর্ডে থেকেও কিভাবে জিনিসটাকে আলাদা করা যায় কিনা, বা অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেখা যায় কিনা। যদি আমি পাশ করি এবং ওরা সবাই যদি আমাকেই ধরে হওয়ার জন্য, তখন ডেফিনেটলি আমার একটা প্রপোজাল থাকবে যে তাহলে দায়িত্বটা ভাগ করতে হবে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড বোর্ড সভায় অনুমোদনের জন্য অপেক্ষায় ছিল, কিন্তু সভা শুরুর কিছু আগে তামিম বোর্ড সভাপতিকে জানান থাকতে চান না তিনি বিশ্বকাপ দলে। সে কারণে দেশসেরা এই ওপেনারকে বাদ দিয়েই অনুমোদন দেওয়া হয় স্কোয়াডের। সব দিক দিয়ে চিন্তা করে ও খুব ভালো কথাই বলেছে। এখন না খেলাটাই ওর জন্য শ্রেয়। আমি মনে করি এই সিদ্ধান্তটা সে নিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ আমাকে যে লিস্টটা আজকে দিয়েছিল বোর্ডে, ওখানে ওর নামটা ছিল। এর আগে জিম্বাবুয়েতে টেস্ট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোর্ড সভায় এ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল, তবে বোর্ড সভাপতি জানালেন এ বিষয়ে তিনি অবগত নন। একটা সিরিজ চলার মাঝখানে কারো সাথে কোনো কিছু না বলে এই অ্যানাউন্সমেন্ট, এইটা কোনোভাবেই একটা প্রফেশনাল প্লেয়ার করতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে বেশি সুইটেবল ফর টেস্ট ম্যাচ। তামিমেরটা জানা আভাস ছিল, আমার সাথে আলোচনা ছিল, কিন্তু রিয়াদ ওখানে যেটা করেছে এটা টোটালি অপ্রত্যাশিত। এটা আমি কল্পনাও করতে পারি। অবশেষে চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, যেখানে মে থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির টেস্ট দলে নেই রিয়াদ, আর টি-20তে নেই তামিম। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী ও অপরিণামদর্শী কর্মকাণ্ডের জন্য জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিএনপি গত 43 বছরের ইতিহাস মিথ্যার বেশাতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাস। জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও এখন বিএনপি নেতারা স্বাধীনতার অন্যতম পাঠককে ঘোষক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছে। তিনি আরও বলেন, জিয়াকে ইতিহাসের নায়ক বানাতে গিয়ে বিএনপি নেতারা তাকে শুধু বিতর্কিতই করেনি, ইতিহাসের কাঠগড়াতেও দাঁড় করিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী এবং অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলম। জানিয়েছেন এজন্য বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে সরকার, তবে এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা নেই। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে দায়িত্বশীল প্রত্যেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন। স্কুলের শিক্ষার্থীদের টিকা দিয়ে প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আগ্রহী প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে এখনও সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছায়নি স্বাস্থ্য অধিদপ্তরে। সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশের প্রোটোকল অনুযায়ী স্কুল শিক্ষার্থীদের টিকা দিয়েছে। সরকার চাইলে বাংলাদেশেও তা সম্ভব, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিষয়ে কোনো নির্দেশনা নেই বলেও জানান ডক্টর ABM খুরশিদ আলম। আমাদের দেশের কর্তৃপক্ষ তারা যদি মনে করেন, এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন স্কুল কলেজ
খুলে দিতে আপনারা জানেন। টিচারদের আমাদের মোটামুটি টিকা দেওয়া শেষ। ইউনিভার্সিটিতেও সরকারি ইউনিভার্সিটিগুলোতে আমরা টিকা দিয়ে দিয়েছি। এখন বাকিদেরকে টিকার আওতায় আনতে পারলে হয়তো দেয়া যাবে। তিনি জানান, কোভ্যাক্স ফ্যাসিলিটিস থেকে জনসন অ্যান্ড জনসন, মডার্না, ফাইজার, সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার টিকার চাহিদা চাওয়া হয়েছে। দ্রুতই সেই চাহিদাপত্র পাঠানো হবে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে টিকা পাই, সেই ক্ষেত্রে আমরা যেভাবে গ্রামে আমাদের যে 8টা রোগের প্রতিরোধের জন্য যেভাবে ইপিআইয়ের ভ্যাকসিন দেই, সেভাবে আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে। তা না হলে পরে এখন যেভাবে হাসপাতাল কেন্দ্রিক বা আমাদের সেন্টার কেন্দ্রিক যেভাবে ভ্যাকসিন দিচ্ছে, এতে করে আমাদের হাসপাতালের সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত সপ্তাহ থেকে করোনায় মৃত্যুর হার 41% কম। সংক্রমণের হারও গত 1 মাস থেকে নিম্নমুখী হয়ে কমেছে 12%। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে 9 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। বিকেলে শাহজালাল বিমানবন্দরে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের দেয়া 10 লাখ ডোজ ফাইজারের টিকা গ্রহণের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। সচিব আরও বলেন, চলতি মাসেই 2 থেকে 2.5 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। এছাড়াও কোভ্যাক্সের আওতায় এ মাসেই আরও 50 লাখ ফাইজারের টিকা পাওয়ার আশা রয়েছে। পাশাপাশি সরকার দ্রুত সময়ে আরও 4000 চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। টিকা গ্রহণের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেন, করোনা মহামারী মোকাবেলায় আমেরিকা ও বাংলাদেশ একসাথে লড়ে যাওয়ায় ধারাবাহিকতা অব্যাহত থাকবে। These vaccines, I know, arrive at a crucial time as we look to bolster the ongoing rollout of the national vaccine campaign here, the vaccination campaign here in Bangladesh. 2 থেকে 2.5 কোটি লোককে টিকা দিতে পারব। এখন থেকে প্রতি মাসে আগামী 3 মাসের মধ্যে আমরা 6 কোটি ডোজ পাবো। মাত্র 2,500 টাকা বিনিয়োগে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা। জালিয়াতির মাধ্যমে সারা দেশে 4,500 ইউনিয়নে করোনা নমুনা সংগ্রহ ও অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম শুরু করেছিল একটি চক্র। এর জন্য দেশব্যাপী টেকনিশিয়ান নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উপসচিবের স্বাক্ষর জাল করে এই সংক্রান্ত অনুমোদনের একটি জাল চিঠিও বিভিন্ন দপ্তরে তারা পাঠায়। সম্প্রতি বরিশালের ঝালকাঠি থেকে এই চক্রের মূল হোতাসহ 3 জনকে আটকের পর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান। টিএইচএল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মূল কার্যালয়, 2 কক্ষ বিশিষ্ট বাসাটিতে 2টি চেয়ার ছাড়া কিছুই নেই। এমন ভুঁইফোর্স প্রতিষ্ঠানেই কিনা সারা দেশে অ্যান্টিজেন টেস্ট করার ক্ষমতা রাখে। টিএইচএল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান তুষার টিকেএস গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপটির অধীনে আছে আরও 7 প্রতিষ্ঠান, যার একটি টিকেএস হেলথ কেয়ার লিমিটেড। এটিরই অঙ্গ প্রতিষ্ঠান টিএইচএল মেডিকেল সার্ভিসেস। গেল 11 জুলাই স্বাস্থ্যমন্ত্রী বরাবরে একটি চিঠি দেয় তারা। তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত পূরণ করে সারা দেশে নমুনা সংগ্রহ ও অ্যান্টিজেন পরীক্ষার আবেদন করা হয়। 19 জুলাই মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষর সম্বলিত করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়। পরদিন একই উপসচিব স্বাক্ষরিত আরেকটি পরিপত্রে ওই অনুমতিপত্র জাল বলে জানানো হয়। একই সাথে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। পরে দেখা যায় উপসচিবের স্বাক্ষর জাল এবং মন্ত্রী বরাবর দেয়া চিঠিও জাল। এই ঘটনায় গোয়েন্দারা ঝালকাঠি থেকে আটক করে টিকেএসের চেয়ারম্যান তুষার সহ 2 জনকে। দেশ জুড়ে নমুনা সংগ্রহ ও অ্যান্টিজেন টেস্টের নামে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। আমরা সারা দেশে 100টি বুথ আমরা তৈরি করব। এই বুথের মাধ্যমে আমরা বুথ যাদেরকে দেবো তাদের কাছ থেকে 2 লাখ টাকা করে আমরা জামানত নিব। এখান থেকে আমাদের 2 কোটি টাকা আসবে। আর পাশাপাশি আমরা ভলান্টিয়ার হিসেবে 2013 ব্যাচের আমরা চাচ্ছিলাম যে ওদেরকে আমাদের ভলান্টিয়ারি কাজে লাগাবো এবং রেজিস্ট্রেশন হিসেবে 100 টাকা করে নেব। তাতে আমাদের ওখান থেকে প্রায় 90 থেকে 1 কোটি টাকা আসবে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় এই চক্রের মূল হোতা আলামিনকেও। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, করোনাকালে এমন জালিয়াত চক্র মাথাছাড়া দিয়ে উঠছে। মন্ত্রণালয়ের ভুয়া অনুমোদন দেখিয়ে তারা বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়োগ দেওয়ার নাম করে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে। তারা গ্রামের বিভিন্ন মানুষদের কাছে অ্যান্টিজেন করোনা টেস্টের কথা বলেও স্যাম্পল সংগ্রহ করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে যাচ্ছে। রাজধানীর উত্তরার একটি দোকান থেকে প্রিন্ট করা হয় এসব জাল কাগজপত্র। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অর্লিতে রয়েছে এসএমডি এলইডি চিপ, বেস্ট কোয়ালিটির হিট সিঙ্ক এবং এসএম টেকনোলজিতে তৈরি হাইলি এফিশিয়েন্ট সার্কিট। তাই অর্লির উজ্জ্বলতা দীর্ঘদিন থাকে অমলিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি পেয়ে ক্ষুব্ধ পুলিশ কর্মকর্তারা। জেলায় প্রতিদিন যেসব মামলা বা জিডি হয়, জেলা প্রশাসকদের কাছে তার রোজ জানাতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। পুলিশের আইনের আওতায় এই তথ্য দিতে বাধ্য বলে চিঠিতে বলা হয়েছে। তবে পুলিশ বলছে এসব তথ্য আদালতে জানানো হয়, ডিসিদের জানাতে তারা বাধ্য নন। এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আইজিপি। বিস্তারিত মনিরুল ইসলামের রিপোর্টে। ঘটনা শুরু 4 মাস আগে। মাদারীপুর জেলা প্রশাসক জেলা পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে পুলিশের রোজকার মামলা জিডির তথ্য চান। শুধু তাই নয়, গোয়েন্দা ইউনিট এসবি পুলিশের ডেইলি রিপোর্টগুলোও ডিসিকে জানাতে বলেন তিনি। ডিসির সেই দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে দেন এসপি। সেই আলোচনা আস্তে আস্তে গড়ায় সচিবালয় পর্যন্ত। সবশেষ 29 আগস্ট পুলিশ সদর দপ্তরে একজন উপসচিবের স্বাক্ষরিত চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাতে বলা হয় জেলা পুলিশ সুপার নিয়ম মেনে মামলা, জিডি ও দৈনন্দিন রিপোর্ট ডিসি অফিসে না জানানোই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সম্ভব হচ্ছে না। এ নিয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন থাকায় তা এসপিদের মানার নির্দেশ দেয় মন্ত্রণালয়। এ নিয়ে বেশ মনক্ষুণ্ণ পুলিশ কর্মকর্তারা। বেশ কয়েকজন পুলিশ সুপার যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, মামলার তথ্যাদি নিয়মিত আদালতে জানানো হয়, পাশাপাশি একেবারে অভ্যন্তরীণ এসপি ডেইলি রিপোর্ট ডিসিদের জানানোর কোনো বিধান নেই। পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে আইজিপির মন্তব্য জানতে চাইলে তিনি জানান, এটা নিয়ে কথা বললে বিভ্রান্তি তৈরি হতে পারে। পুলিশ রেগুলেশন বেঙ্গলের ওই যে 192 ধারায় যে ধারা উল্লেখ করা হয়েছে, আপনারা এটা কোনো কঠিন কোনো বিষয় না এবং এটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। তো ওইটা আপনারা পড়লে ওইটা উত্তর পেয়ে যাবেন। আর এটা উত্তর দিয়ে আমি খামাখা কোনো ধরনের একটা বিভ্রান্তি তৈরি করতে চাই না। অনেকভাবে এটাকে ব্যাখ্যা করবেন। সাবেক কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার পর থেকে এরকম নিয়মকানুনের প্রচলন নেই। তাই এই রকম চিঠি প্রশাসন ও পুলিশ সার্ভিসের মধ্যে যাতে সমন্বয়হীনতার কারণ না হয়, তা নিয়ে দ্রুত আলোচনায় বসা উচিত। কেন একটা সেটেলড ইস্যু নিয়ে আবার চিঠি দিয়েছে সেটা আমার বোধগম্য হচ্ছে না। পুলিশ রিপোর্ট আদালতে প্রেরণ করতে হয়, তদুপরি আরো রিপোর্ট দিতে হবে। আমার জানা মতো আলাদা করে কোনো কিছু দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না। মন্ত্রণালয়ে নিশ্চয়ই পুলিশ ডিপার্টমেন্ট কথা বলতে পারে, যদি তাদের কোনো রকমের দ্বিমত পোষণ করেন তারা সেই বিষয়ে বসে কথা বলে এটা একটা সুরাহা হতে পারে। পুলিশ সদরে কথা বলে জানা গেছে, শিগগিরই এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি ব্যাখ্যা পাঠাবেন কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকির কারণের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পাশাপাশি প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর এবং তার স্ত্রী চুমকির কারণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুনানি শেষে আদালত থেকে বের হয়েই উপস্থিত স্বজনদের উদ্দেশ্য করে এভাবেই নিজেকে নির্দোষ দাবি করছিলেন টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস। 3,95,00,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় দুপুরে তাকে হাজির করা হয় চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। একই সাথে এই মামলার পলাতক আসামি প্রদীপের স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং সম্পত্তি ক্রয়ের নির্দেশ দেন আদালত। চার্জশিট, আলামত সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে মামলাটা আজকে আমলও গ্রহণ করে যে প্রদীপ কুমার দাস হাজির ছিল, তার জামিন আবেদনটা সেটা নামঞ্জুর হয়েছে। তার স্ত্রী পলাতক চুমকি কারণের বিরুদ্ধে আপনার ডাব্লিউপি ইস্যু হয়েছে। অভিযোগপত্রে 49,58,957 টাকা সম্পদের তথ্য গোপন এবং 2,35,98,417 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তরের অভিযোগ আনা হয় প্রদীপ এবং চুমকির বিরুদ্ধে। প্রদীপ দাসের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নাই। উনি ইনকনসিস্টেন্ট উইথ নন সোর্স অফ ইনকাম এই কথা বলে মামলা দেওয়া হয়েছে। ওনার নন সোর্স কত, ইনকনসিস্টেন্ট কতটুকু একটা অ্যামাউন্ট দিয়েছে বটে, বাট ইট ইজ নট অ্যাকুরেট। 2020 সালের 23 আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুদক। অভিযোগপত্র দাখিল করা হয় চলতি বছরের জুলাইয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলেট 3 আসনের উপনির্বাচন সরকারের জন্য অগ্নি পরীক্ষা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বুধবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জের কাঁঠালপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আরও বলেন, উপনির্বাচনে কোনো কারসাজি হলে এই সরকারের অধীনে আগামী দিনের কোনো জাতীয়
নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা তা সিদ্ধান্ত নেবে। লাঙ্গল প্রতীকে আতিকুর রহমান আতিককে ভোট দিয়ে গুম খুন সহ নানা অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব। সুস্থ নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য সব অংশগ্রহণমূলক নির্বাচন আপনাকে দিতে হবে। না দিলে জাতীয় পার্টি আগামী নির্বাচন করবে কিনা নতুন করে ভেবে দেখবে। এটা হচ্ছে সরকারের জন্য একটা অগ্নি পরীক্ষা। সরকারকে অগ্নি পরীক্ষায় দিয়েছি। 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিলেন জিয়াউর রহমান, কিন্তু দেশের মানুষ এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বুধবার সন্ধ্যায় সিলেট 3 আসনের উপনির্বাচন উপলক্ষে ফেঞ্চুগঞ্জে এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। নানক বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হয়ে সব নিয়মকানুন ভেঙে দল গঠন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান তিনি। আগামী 4 সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর রীতিনীতি ভঙ্গ করেছিলেন, তারপর গায়ের জোরে সেদিন উঠতি বলে একটি দল গঠন করেছিলেন, তার নাম হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। সেই দিন থেকে শুরু হয়েছিল বাংলাদেশকে একটি পাকিস্তান বানানোর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে। বান্দরবানের নাইখংছড়িতে যৌথ বাহিনীর সাথে জেএসএস সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে নাইখংছড়ির চাকপাড়া এলাকায় সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়। নাইখংছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহ আব্দুল আজিজের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির 8টি দলের সমন্বয়ে অভিযান চলে। এ সময় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসীরা। সন্ত্রাসী নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। প্রবাসীদের মধ্যে যারা সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের সৌদি আরবে যেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান। বলেন, সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম করোনা টিকার অনুমোদন দিয়েছে, তাই যারা সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের বুস্টার ডোজও দিতে হবে না বলে জানিয়েছেন তিনি। আমাদের দেশে অনেক লোক সিনোফার্মের টিকা নিয়েছেন। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ কিন্তু সিনোফার্মকে অ্যাকসেপ্ট করেছেন। তারা বুস্টার ডোজ যখন সিনোফার্ম তাদের রিকগনাইজ করে নাই তখন ছিল বুস্টার ডোজের কথা, কিন্তু যে মুহূর্তে সিনোফার্ম রিকগনাইজ করা হয়েছে তখন তার বুস্টার ডোজের প্রশ্ন আসবে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসক সহায়ক উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত থাকবে। আরও বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একে অন্যকে সহায়তা করবে, এমনটাই প্রত্যাশা করেন মার্কিন রাষ্ট্রদূত। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 295 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি আছেন 250 জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 1156 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি আছেন 1015 জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 10,651 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 45 জন। আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলায় ভেঙে দেয়া হলো ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রহমতুল্লাহকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে নতুন পর্ষদ। গত বছর 14 কোটি টাকার জমিতে 142 কোটি টাকার বালু ফেলার নামে অর্থ আত্মসাতের অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন, যেটি আমলে নিয়ে তদন্ত শেষে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিএসইসি। খরচ দেখিয়ে কোম্পানি থেকে 2 দফায় 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। গত বছরের 24 জুন যমুনা টেলিভিশনে প্রচারিত হয় 14 কোটি টাকার জমিতে 142 কোটি টাকার বালু ফেলার সংবাদ। এতে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ পরিচালনা পর্ষদ 200 কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য উঠে আসে। এটি এমন বড় ধরনের জালিয়াতি, সাগর চুরি, এটাকে পুকুর চুরি বললে কম বলা হবে। প্রতিবেদনের পর বিশেষ অডিটর নিয়োগ দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তদন্তে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ অনিয়মের প্রমাণ মিলেছে। এর জের ধরে ভেঙে দেওয়া হয় নজরুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ।
গঠন করা হয় ফার ইস্টের নতুন পরিচালনা পর্ষদ। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের 10 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে বোর্ড পুনর্গঠন করা হয়েছে এবং সেখানে বোর্ডের চেয়ারম্যান হিসেবে জনাব ডক্টর রহমতুল্লাহকে নমিনেশন দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের 10 সদস্যই হবে স্বতন্ত্র পরিচালক। 6 মাসের মধ্যে কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা পুনর্গঠন করা হবে। তদন্ত করবে 10 বছরের আর্থিক অনিয়মের। পুঁজিবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানিতে যেসব আর্থিক অনিয়ম হয়েছে সেগুলা পরীক্ষান্তে সেই আর্থিক অনিয়মের ভিত্তিতে যে অনিয়ম হয়েছে সেই অর্থগুলা ফেরত আনার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং এই পুনর্গঠিত বোর্ড কোম্পানির প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করবে। মানি লন্ডারিংয়ে জড়িত পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছে বিএসইসি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। ইরানের আদলে নতুন সরকার হবে আফগানিস্তানে। হেবায়তুল্লাহ আখুনজাদাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা রেখে খুব শিগগিরই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবে তালেবানরা। জানিয়েছে মার্কিন সেনাবাহিনী বিদায়ের পর যুক্তরাষ্ট্রসহ সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান তারা। ঐক্যমত্যের মাধ্যমে আফগানিস্তানের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। মার্কিন বাহিনী বিদায়ের পর তাতে গতি এসেছে। কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে নতুন সরকার এবং মন্ত্রিপরিষদ। শীর্ষ নেতাদের ইঙ্গিত, ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের সর্বোচ্চ নেতা থাকবেন তালেবান প্রধান হেবায়তুল্লাহ আখুনজাদা। তার 3 ডেপুটির একজন হবেন মোল্লাহ আব্দুল গনি বারাদার। তাকেই দেখা যাবে নীতি নির্ধারণী পর্যায়ে। নতুন সরকার এবং মন্ত্রিসভা গঠনের কাজ প্রায় চূড়ান্ত। কয়েকদিনের মধ্যেই সেটি সর্বসম্মুখে ঘোষিত হবে। যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রত্যাশা তারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন। আমিরুল মোমিনিন হেবায়তুল্লাহ আখুনজাদাই আমাদের সর্বোচ্চ নেতা থাকবেন। তালেবান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আফগানিস্তান পরিচালনাই তাদের মূল লক্ষ্য। সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় আফগানিস্তান। এমনকি অভিযানের সমাপ্তি টেনে ফেরত যাওয়া যুক্তরাষ্ট্রের সাথেও রাখতে চাই ভালো যোগাযোগ, কারণ আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ। শুধু প্রত্যাশা, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না, কারণ নতুনভাবে যুদ্ধ সহিংসতা কাম্য নয়। বিশ্ব সম্প্রদায়ের প্রতি দলটির বার্তা, তালেবানকে হুমকি হিসেবে গণ্য না করে দেয়া হোক আফগানিস্তানকে রাজনৈতিক কূটনৈতিক সহযোগিতা। শান্তি, সংস্কার, পুনর্গঠনের দিকে এগোচ্ছে আফগানিস্তান। বিশ্ব সম্প্রদায়ের কাছে বার্তা, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সহযোগিতা করুন। আমাদের হুমকি ভাববেন না, আপনাদের তরফ থেকেও চাই না কোনো নিরাপত্তা ঝুঁকি। দেশটির নতুন সরকারের জন্য অপেক্ষা করছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার অন্যতম চরম অর্থনৈতিক সংকট, খাদ্যাভাব এবং বেকারত্ব। এরই মাঝে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও মিত্র দেশগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে তালেবান। তবে মানবাধিকার এবং নিরাপত্তা ইস্যুতে এখনও নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আফগানিস্তান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 24 ঘন্টার ব্যবধানে 2বার ড্রোন হামলার শিকার হল সৌদি আরবের আভা বিমানবন্দর। মঙ্গলবারের বিস্ফোরণে আহত হন কমপক্ষে 8 জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলেও তাদের অবস্থা সংকটাপন্ন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমানও। নিরাপত্তা বাহিনী জানায়, সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয় প্রথম ড্রোনটি। তবে দ্বিতীয় ড্রোনটিকে শনাক্তের পর গুলি ছুড়ে ভূপাতিত করা হয়, নস্যাৎ করা হয় হামলার পরিকল্পনা। এখনও কেউ এই হামলার দায় স্বীকার না করলেও এর পেছনে হুতি বিদ্রোহীদের দায়ী করছে রিয়াদ। 2015 সাল থেকে প্রতিবেশী ইয়েমেনে হুতি বিরোধী অভিযান চালিয়ে আসে সৌদি নেতৃত্বাধীন সেনাবাহিনী। সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের আমলের বিশাল গণকবরের সন্ধান মিলেছে ইউক্রেনে। ওডেসা শহরে আবিষ্কৃত গণকবরটির দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। এটি ওই আমলে সবচেয়ে বড় গণকবর বলে ধারণা করা হচ্ছে। কমপক্ষে 8000 মানুষের দেহাবশেষ থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণায় সহায়তার জন্য রোমানিয়া, জার্মানি ও রাশিয়াকে অনুরোধ করেছে দেশটি। দেহাবশেষ শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ জানতে কাজ করবে পুরাতত্ত্ববিদরা। চলতি বছরের শেষ নাগাদ খনন কাজ শেষ হতে পারে। 19 শতকের প্রথম ভাগে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দেন জোসেফ স্ট্যালিন। 30-এর দশকে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। ইউক্রেনের এই অঞ্চলটিতে কমপক্ষে 40,000 মানুষকে হত্যা করা হয় তার নির্দেশে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।